আমরা ফিরে আসছি পুনরায় আমাদের লাইভ সেশনে। একটু নেটওয়ার্কের ইস্যুর জন্য সেটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। স্যার, আমি পুনরায় আমাদের মাননীয় নগরপাল মহাশয়, যিনি কেন এই রোড সেফটি উইকের আজকে ভার্চুয়ালি আমরা কানেক্টেড হয়েছি একটি পরিসংখ্যান দিয়ে, এবং সেই পরিসংখ্যানটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবং স্যার, যদি কাইন্ডলি আপনি যদি সেটি একটু আরেকবার স্যার সকলের কাছে তুলে ধরেন। স্যার, সরি ফর টেকনিক্যাল প্রবলেমস। যে পরিসংখ্যানটা আমি তুলে ধরতে চেয়েছিলাম সেটা হলো কি আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 45 জন 2024-এ নিজের লাইফটা হারিয়েছিল বিকজ অফ মার্ডার অর কালপেবল হোমিসাইড, এই ধরনের অপরাধের জন্য। যদি আপনি ট্রাফিকে অ্যাক্সিডেন্টে যারা মারা গেছেন সেই সংখ্যা দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। 166 লোক যেটা মারা গেছিলেন, আর অলমোস্ট 350 পার্সন্স ইনজার্ড হয়েছিলেন, তার মধ্যে অনেক লোক সিরিয়াসলি ইনজার্ড হয়েছে। তো এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে কি 4 গুণ লোক, যে মার্ডার থেকে 4 গুণ লোক, অলমোস্ট 4 গুণ লোক আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, প্রশ্ন হচ্ছে কি এটা কি আমরা অ্যাভয়েড করতে পারতাম? ইয়েস, এই বেশিরভাগ অ্যাক্সিডেন্টটাই আমরা অ্যাভয়েড করতে পারতাম যদি আমরা আমাদের রোডকে কিভাবে সেফ রাখবো, যদি রোড সেফটি যেটা রুলস আছে সেটা আমরা সকলেই পালন করি। যদি এই সংখ্যাটা আমি একটা কিছু আর ডেটা দেব, আমাদের 2024-এ 30,000 লোক উইদাউট হেলমেট ছাড়া ওদের বিরুদ্ধে আমরা ফাইন দিয়েছিলাম। অলমোস্ট 5,000 পার্সনস কে আমরা সিট বেল্ট ছাড়া ধরা হয়েছিল, তার বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়েছিল। 2700 জন মোবাইল ফোন বুঝিয়ে, মোবাইল ফোনে কথা বলে মোটরসাইকেল या কার ড্রাইভ করছিলেন। 23,000 থেকে বেশি লোক রেড লাইট কে জাম্প করেছেন। তাছাড়া ভিন্ন ভিন্ন অপরাধে আমরা আরো ফাইন করেছি। এই পরিসংখ্যান দিয়ে যেটা আমি বুঝাতে চেয়েছি কি যদি এই তো ওটাও ডেটা আছে যেটা আমরা ধরতে পেরেছি, তাছাড়া আরো অনেক লোক আছে যারা রোডকে সেফ রাখার জন্য নিজে কর্তব্য যে আছে সেটা পালন করে নেই। তার মানে যদি মোটরসাইকেল ড্রাইভ করছে তাহলে কোনোভাবে ওভার স্পিড না হয়, কোনোভাবে ট্রিপল রাইডিং না হয়, হেলমেট পরে হোক, রেড লাইট যেটা আছে লাইটিং সিস্টেম সেটা যথাযথ পালন করা হয়, মোবাইল কানে লাগিয়ে কোনোভাবে ড্রাইভ না করা হয়, মদ খেয়ে ড্রাইভ না করা হয়, রং লেন ড্রাইভ না করা হয়। তো এই ধরনের অনেক জিনিসটা আছে যেটা যদি ওনারা মনে রাখতেন, আমরা সকলেই যদি মনে রাখি, তাহলে আমরা অনেক অ্যাক্সিডেন্টকে, আমরা অনেক লাইফকে, অ্যাক্সিডেন্টস আর লাইফস, যেই লাইফগুলোকে আমরা বাঁচাতে পারতাম। এন্ড এটা একজন করলে হবে না, এটা আমাদের সমস্ত লোককে, প্রত্যেক সমাজে, প্রত্যেক গ্রুপকে এগিয়ে আসতে হবে। তাই জন্য আমরা রোড সেফটি উইক 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই রোড সেফটি উইকটা আমরা পালন করছি। আমি বিশেষভাবে আমাদের স্কুলস, কলেজে যে আমাদের সঙ্গে এই লাইভের মাধ্যমে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমি ডিসি ট্রাফিককেও রিকোয়েস্ট করেছি কি স্কুলস, কলেজে যে এই যে ট্রাফিক সেফটি, রোড সেফটি, ট্রাফিক এন্ড রোড সেফটি, these things should be taught and ওনাদেরকে আমাদের রোড সেফটি উইকের সঙ্গে সচেতন করার আপনারা প্রোগ্রামটা নেন। আমি ধন্যবাদ জানাবো আমার ট্রাফিক টিমকে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আমি হ্যান্ড ওভার টু অংশু। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শুনলাম একটি খুব সাংঘাতিক পরিসংখ্যান, কিন্তু যার যে বার্তাটি স্যারের মূল্যবান যে সুচিন্তিত তথ্য সম্পূর্ণ যে বক্তব্য ছিল, যে পরিসংখ্যান আমরা দেখলাম যে আমরা কত প্রাণ আমরা হারিয়েছি, কিন্তু সেই প্রাণ আমরা সকলেই হয়তো বাঁচাতে পারতাম যদি একটু আমরা সচেতন থাকতাম। আমরা রাস্তাঘাটে চলাকালীন আমরা প্রচুর যানবাহন দেখি, তাদের আমরা জানি আমাদের যারা আমরা প্রচুর ছোট ছোট আজকাল বাচ্চাদেরকেও দেখছি যে 2 হুইলার্স 4 হুইলার্স তারা এখন শিখছে, বা তারা হয়তো মেইন রোডে বেরিয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে না আমরা গাড়ি চালাবো, আমরা গাড়ি চালাতে রাস্তায় বেরিয়ে পড়বো। কিন্তু তার জন্য একটা নির্ধারিত বয়স আছে,
লাইসেন্স, যে কথাটা আপনারা সচরাচর শোনেন, বা ট্রাফিক পুলিশ যখনই মানে এই যে প্রথম একটি ম্যান্ডেটরি প্রাইমারি ডকুমেন্ট লাইসেন্স যেটা চাওয়া হয়, বা হেভি ভেহিকলস এর ক্ষেত্রে পারমিট। তো এই বিষয়ে আমরা জানি যে এআরটিও সেকশনস, মোটর ভেহিকল সেকশনস এসডিও অফিসে রয়েছেন। আমি সরাসরি একটু চলে যাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত শ্রী সৌরভ বারিক, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মহাশয়ের কাছে। স্যার, এই বিষয়ে যদি একটু আপনি আলোকপাত করেন স্যার। নমস্কার সবাইকে। প্রথমেই মাননীয় সিপি স্যারকে কৃতজ্ঞতা দেব। এরকম রোড সেফটি আমাদের উইক চলছে, তার মধ্যে এরকম একটি ভার্চুয়াল প্রোগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যারেঞ্জ করার জন্য, যেটার মাধ্যমে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। স্যারকে আরো ধন্যবাদ দেব। খুব প্রাঞ্জল ভাষায় রোড সেফটি উইক এবং রোড সেফটির কি কি প্রয়োজন, কোন জায়গাগুলোয় আমাদের নজর দেওয়া দরকার, সে বিষয়ে খুব প্রাঞ্জল ভাবে আলোচনা করেছেন, যেটা সাধারণ সবার বুঝতে সুবিধা হবে। এর বাইরে কয়েকটি কথা ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে কোনো অ্যাক্সিডেন্ট যখন হয় রোডে, যেটা বললেন হুইচ ইজ ভেরি মাচ প্রিভেন্টেবল, সেখানে তিনটে মেনলি কন্ট্রিবিউটার থাকে। এক হচ্ছে আমার রোডের ইঞ্জিনিয়ারিং কেমন আছে, এক হচ্ছে গাড়ি, এক হচ্ছে পথচারী। গাড়ির ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গাড়িটি ফিট কিনা রাস্তায় নামার জন্য। আমাদের দু ধরনের গাড়ি থাকে, একটা ট্রান্সপোর্ট ভেহিকেল, একটা নন ট্রান্সপোর্ট ভেহিকেল। ট্রান্সপোর্ট ভেহিকেল মানে যে গাড়িগুলি ভাড়ায় চলে মূলত, নন ট্রান্সপোর্ট ভেহিকেল মানে যে গাড়িগুলি ব্যক্তিগত কাজে আমরা ইউজ করি। সেই দুটো ক্ষেত্রেই নন ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের ফিটনেস লাগে, যেটা ট্রান্সপোর্ট ভেহিকেল তার ক্ষেত্রে আমাদের ফিটনেসের পাশাপাশি পারমিটও লাগে। কিন্তু দুটো ক্ষেত্রেই গাড়ি যিনি ড্রাইভ করছেন তার লাইসেন্স থাকতে হয়। এই তিনটে জিনিসেরই কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালিডিটি থাকে। আমরা যেমন করে জল খাওয়ার সময় দেখে নিই বোতলের গায়ের ডেটটা, যে খাওয়ার এটা উপযুক্ত কিনা, তেমনি গাড়ি রাস্তায় নামানোর আগে দেখতে হবে ড্রাইভার তার লাইসেন্স ভ্যালিড লাইসেন্স আছে কিনা, তেমনি গাড়িটি ফিট কিনা, রাস্তায় নামার জন্য ফিট কিনা। এখানে অনেক স্কুল কলেজ আছেন যাদের স্কুলে বা কলেজে পুল কার চলে, বাচ্চারা একসাথে ওই গাড়িগুলি করে আসেন। হয়তো সস্তায় পেয়ে যাচ্ছি বলে আমরা এমন একটি গাড়ি নিয়ে নিলাম যে গাড়িটি আদতে রাস্তায় নামার জন্য ফিট নয়। গাড়িটির ফিটনেস সার্টিফিকেট বাতিল হয়েছে বহুদিন আগে। সেক্ষেত্রে হতে পারে কি, যখন গাড়িটি যখন রাস্তা দিয়ে যাচ্ছে প্রয়োজন হলো ব্রেক কষার, কিন্তু ব্রেক কষলেন, ব্রেক লাগলো না, অ্যাক্সিডেন্ট হলো, কিছু পথচারীও আহত হলো, গাড়িতে যারা রয়েছেন তারাও আহত হলেন। কিন্তু একবার ভেবে দেখুন, গাড়িটি যদি ফিট থাকতো, সে ব্রেক লাগালে ব্রেক কষতো, গাড়িটি দাঁড়াতো, অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যেত। সেই বিষয়গুলো আমি বলবো একটু নজর দিতে, এবং এগুলি এখন কিন্তু খুব সহজে পাওয়া যায়। এবং আমাদের যে অনলাইন পোর্টাল চলছে বাহন এবং সারথি, এর মাধ্যমে ইলেকট্রনিক্যালি অ্যাপ্লাই করা যায়। শুধু আমরা টেস্ট দেওয়ার জন্য হয়তো একবার ডাকবো, ফিটনেস চেক করার জন্য গাড়িটিকে একবার আমরা ফিজিক্যালি হয়তো দেখে নেব। কিন্তু এই সামান্য কয়েকটি ছোট ছোট জিনিস যদি আমরা অ্যাভয়েড করতে যাই, সেটা আদতে রাস্তায় প্রাণের মূল্য দিয়ে বা ফ্যাটাল অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেটা আমাদের কাছে আসবে, যেটা অনেক বেশি মূল্য আমাদের চুকাতে হবে। তো আমি আবেদন করব যে ড্রাইভার, আমরা স্পেশালি স্কুলগুলোর ক্ষেত্রে আমরা যখনই কোনো পুল কার নিচ্ছি তখন কিন্তু খেয়াল রাখবো যে যে গাড়িটি আমি নিয়েছি সেই গাড়িটি এখনো ভ্যালিড, তার ফিটনেস আছে, বা কমার্শিয়াল গাড়ি যদি হয় তার পারমিট আছে, এবং যিনি ড্রাইভ করছেন তার একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে। এটুখানি যদি আমরা খেয়াল রাখি, বাকি এরপর আমরা পথচারীদের সম্বন্ধেও আলোচনা হবে, আমরা কোনগুলো দেখবো রাস্তা পেরোনোর সময়, সেগুলো ধাপে ধাপে যখন আলোচনা হবে তখন হবে। কিন্তু এইটুখানি বিষয় যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে ইনিশিয়ালি আমরা অনেক অ্যাক্সিডেন্টকে কিন্তু অ্যাভয়েড করতে পারবো। আমি সবশেষে আবার মাননীয় সিপি স্যারকে ধন্যবাদ জানাবো এরকম একটি আয়োজন করার জন্য, যেখানে আমরা এত সহজে এত মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। এবং আমার বিশ্বাস আজকের এই ডিসকাশন যখন কমপ্লিট হবে, আগামী বছর আমরা যখন পরিসংখ্যান দেখব, তখন দেখবো এই সবকটাতেই হয়তো আমরা একটু একটু করে উন্নতি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার। এত সুন্দরভাবে, খুব সুন্দর সহজ ভাষায় যেটি স্যার তুলে ধরলেন এসডিও স্যার, যে
যখন আমরা কিছু খাই তখন কিন্তু অবশ্যই একটা ছোট মানে চকলেটের যদি প্যাকেট হয় সেটাও কিন্তু আমরা দেখি যে তার এক্সপায়ারি ডেটটা কবে, কিন্তু গাড়ির ক্ষেত্রে যার উপরে আমাদের জীবন নির্ভরশীল রয়েছে, আমাদের পরিবার, সমগ্র পরিবারের জীবন রয়েছে, সেটা কিন্তু আমরা অতটা গুরুত্ব দেই না। এত সহজভাবে তুলে ধরলেন স্যার, অসংখ্য ধন্যবাদ। মেনশন করলেন বাহন এবং সারথির কথা, তো অবশ্যই, এবং স্কুলের কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাদের এখানে অনেকেই যুক্ত রয়েছেন, স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ, অনেক অন্যান্য মেডিকেল ইনস্টিটিউশনস, আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যতটা পারবেন লাইভের লিঙ্কটা যদি আপনারা শেয়ার করে দিলে এই সচেতনতা বার্তা ছড়িয়ে যাবে এবং আজকে যে লক্ষ্যে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ হবে। পুনরায় ধন্যবাদ জানাবো। কিন্তু স্যার, আপনি বলছিলেন স্কুল এবং কলেজের ড্রাইভিং এর যে বিষয়গুলো, যে স্কুলের যখন পুল কার্ড নেওয়া হচ্ছে, আর একটা বিষয় স্যারের কথাতেই আমি একটু তুলে ধরছি, সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রচুর এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট মেডিকেল ইনস্টিটিউশন এরকম রয়েছে যেগুলো একদম রাস্তার ধারে বা হাই রোডে অবস্থিত। তো সেরকম একটি স্কুলের থেকে আমাদের এখানে উপস্থিত রয়েছে এক ছোট্ট বোন। আমি চলে যাব অদিতির কাছে। অদিতি রয়েছে শিউলি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। অদিতি, আমাদের ছোট্ট বোন, একটু তুমি যদি তোমার অভিজ্ঞতা একটু সকলের সামনে তুলে ধরো, কেন কি অদিতির মতন আজকে অনেক ছোট্ট ছোট্ট অনেক অদিতিরা আজকে আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড রয়েছে। তো কি বলবে অদিতি তোমার বন্ধুদের সাথে? গুড ইভিনিং এভরিওয়ান, আমি অদিতি বিশ্বাস, আমি শিউলি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আজ আমি পথ নিরাপত্তা সপ্তাহ নিয়ে 2-4টে কথা কিছু বলতে চাই। প্রতি বছর পথ দুর্ঘটনায় আমরা অনেক অমূল্য জীবন হারাই, অনেকে মারাত্মকভাবে আহতও হন, এবং এর প্রতিকারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট প্রতি বছর রোড সেফটি উইক পালন করে থাকেন, এবং এই কর্মসূচিতে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা স্টুডেন্ট ভলেন্টিয়ার হিসেবেও অংশগ্রহণ করেন। এই কর্মসূচি দ্বারা আমরা অনেকটাই উপকৃত হয়েছি, যেহেতু আমাদের বিদ্যালয় একদম ব্যারাকপুর বারাসাত রোডের পাশে, মানে বড় রাস্তার পাশে। এই জন্য এই কর্মসূচি আমাদের অনেকটাই উপকার করেছে। এই কর্মসূচি দ্বারা আমরা অনেক কিছু শিখতেও পেরেছি, যেমন রাস্তা পার হওয়ার সময় দুদিক দেখে রাস্তা পার হওয়া, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, এবং মোবাইল ইউজ করতে করতে না চলা। আমরা বাড়িতে গিয়ে আমাদের পরিবারের সকলকে এবং পাড়া প্রতিবেশীদেরকেও এই বিষয়ে সচেতনতা প্রদান করেছি। সরকারি তরফে সেফ ড্রাইভ সেফ লাইফ এই ক্যাম্পেইনের সাথে আমরা সবাই পরিচিত। তাই যারা গাড়ি চালান তারা গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন, এবং গাড়ি যখন চালাবেন তখন সিট বেল্ট অবশ্যই ইউজ করবেন। যারা মোটরসাইকেল চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এর আগেও আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের এবং আমাদের কিছু অভিভাবকদের হেলমেটও প্রদান করা হয়েছিল। ধন্যবাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারকে, কারণ তিনি আমাদের স্কুলের সামনে ট্রাফিক পুলিশ দিয়ে থাকেন। তিনি গাড়িগুলোকে থামিয়ে যথেষ্ট সাহায্য করে দেন আমাদের স্কুলের জন্য রাস্তা পার করে দিতে। তাই জন্য ট্রাফিক পুলিশদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। এই প্রেস্টিজিয়াস লাইভে আমাদের স্কুলকে নির্বাচন করার জন্য এবং আমাদের বক্তব্য রাখতে দেওয়ার জন্য মাননীয় নগরপালকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত ছোট্ট অদিতিকে। আর স্যার, আমি লার্নেড সিপি স্যার আজকে শুরুতেই একটা কথা আমাদের সকলের জন্য বলছিলেন যে যদি একটু সচেতন হওয়া যায়। স্যার, আপনার এই কর্মসূচি স্টুডেন্ট ভলেন্টিয়ার স্যার, যা আমরা গত বছর থেকে শুরু করেছি, তো তারই একজন স্টুডেন্ট ভলেন্টিয়ার অদিতি রয়েছে, এবং এরকম অনেক স্টুডেন্ট ভলেন্টিয়ার আজকে হয়তো স্যার ভার্চুয়ালি কানেক্টেড রয়েছে স্যার। তো কিছুটা স্যার আমরা এগিয়েছি স্যার, আশা করি স্যার আরো আমরা এগিয়ে যাব, আমাদের যে লক্ষ্য আমরা নিশ্চয়ই সেটা পৌঁছে যাব। আজকে রাস্তা পারাপারে এত সুন্দর আমরা মনে করি যে ছাত্ররাও বা ছাত্রীরাও যেভাবে এগিয়ে আসছে, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আরোকা বাহিনীর একজন সদস্য হিসেবে এর থেকে বেশি পাওনা মনে হয় কিছু হতে পারে না। অসংখ্য ধন্যবাদ জানাবো। কিন্তু রাস্তা চলাচলকালীন আমরা দেখি একটা খুব জ্বলন্ত এখনকার সমস্যা, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ড্রাঙ্কেন ড্রাইভিং। শুধু ড্রাঙ্কেন ড্রাইভিং 2 হুইলার 4 হুইলার
হেভি ভেহিকলস অব্দি নয়, আমরা দেখি রিক্সা চালক, টোটো, অটো চালকরা এবং যারা যারা চলতি যারা মানুষ আছেন তাদেরকেও আমরা দেখেছি। তো সেই অবস্থায় ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এর অনেকেই প্রশ্ন করেন যে কি কি পরিসংখ্যান হতে পারে, কতটা ড্রিঙ্ক করলে গাড়ি চালানো যাবে, কতটা করা যাবে না, বা তার যে পানিশমেন্টস বা যার যা প্রসিকিউশনস, সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী সৌমানন্দ সরকার WBPS মহাশয় স্যারকে, এসিপি ট্রাফিক ব্যারাকপুর সাব ডিভিশন। স্যার যদি একটু কাইন্ডলি এই বিষয়ে একটু আলোকপাত করেন। নমস্কার। আজকে এই ফেসবুক লাইভ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় সিপি স্যার এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সিপি স্যারের পারমিশন নিয়ে আমি এই বিষয়ে কয়েকটা কথা বলছি। আপনি একদম ঠিক বলেছেন যে সারা ভারতবর্ষের পরিসংখ্যান যদি দেখা যায় তো যত অ্যাক্সিডেন্ট হয় তার প্রায় 25% অ্যাক্সিডেন্ট মদ্যপ অবস্থায় যারা গাড়ি চালাচ্ছে তাদের কারণে হয়। আমরা আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে তাদের সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন সময় সারা বছর ব্যাপী সচেতনতা শিবির করে থাকি। তারপরে আমাদের ট্রাফিক যে প্রসিকিউশন কাটা হয় তার অঙ্গ হিসাবে রুটিন মাফিক আমরা চেক আপ করে থাকি। বিভিন্ন বার এবং বিভিন্ন আমাদের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সেখানে আমরা চেক করে থাকি। আমরা যে ড্রাইভার থাকে সেই ড্রাইভারের ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করি যে তার রক্তে 100 ml রক্তে যদি 30 মিলিগ্রাম বা তার বেশি অ্যালকোহল বা অ্যালকোহল থাকে তাহলে তাকে বলি যে সে ড্রাঙ্কেন ড্রাইভার। এছাড়াও যদি ড্রাগ থাকে তাহলে তাকে আমরা ড্রাঙ্কেন ড্রাইভার বলব। তখন আমরা তাকে তার যে গাড়িটা থাকে সেই গাড়িটাকে আমরা প্রপার সিজার লিস্ট করে সিজ করি, অ্যারেস্ট মেমো বানিয়ে সেই ড্রাঙ্কেন ড্রাইভারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে মেডিকেল চেক আপ করে আমরা কোর্টে ফরওয়ার্ড করি। আমি এই ফেসবুক বার্তার মাধ্যমে জানাতে চাই 185 যে MV অ্যাক্ট আছে সেই MV অ্যাক্টে এই প্রভিশন রয়েছে যে পেনাল প্রভিশনে আপ টু 6 মান্থ জেল আছে প্রথম অফেন্সের ক্ষেত্রে, এবং যেটা আগে ছিল 2000 টাকা ফাইন সেটা পরবর্তী ক্ষেত্রে আবার 10,000 টাকা ফাইন করা হয়েছে। 3 বছরের মধ্যে এই একই অফেন্স যদি একই ড্রাইভার করে পরবর্তী ক্ষেত্রে তার 2 বছরের জেল হবে এবং আগে যেটা 3,000 টাকা ফাইন ছিল সেটা 2009 সালের যে MV অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট আছে সেই অ্যামেন্ডমেন্টে 15,000 টাকা করা হয়েছে। তাই আমি আপনাদের বলতে চাই যে দুর্ঘটনা যদি কমাতে হয়, রিডিউস করতে হয়, তাহলে আপনারা কখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায়। আমাদের যে ড্রাঙ্কেন ড্রাইভার আছে মদ্যপ অবস্থায় যে গাড়ি চালাচ্ছে তার কনসেন্ট্রেশন রাস্তার উপরে থাকে না, সে তখন গাড়ি কন্ট্রোলে রাখতে পারে না। যে কোনো ছোটখাটো ঘটনার মধ্যেই তার দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি অনুরোধ করব, আজকে এই বার্তাই দিতে চাই, আপনারা আজ থেকে কেউ আর মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। তাহলে অনেকটাই আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট স্যার যে পরিসংখ্যান দিলেন সেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মানুষ অনেক কম মারা যাবে। আমাদের কোনো সতীর্থ, আমাদের কোনো মা বোন ভাই, তাদের পরিবারের কোনো সন্তান এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যাবে। এটুকুই বলার ছিল। নমস্কার। ধন্যবাদ জানাই স্যারকে, এত সুন্দরভাবে সমগ্র ব্যাপারটা খুব সংক্ষিপ্তে উনি তুলে ধরেছেন। এবং মদ্যপ অবস্থায় আমরা দেখেছি যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও যেরকম একটি বৃদ্ধি পায়, অনেক সময় আমরা দেখেছি যে উৎসবের সময় আমরা দেখেছি এটা অনেক সময় ইভ টিজিং এরও একটা কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আজকে যদিও বা রোড সেফটি উইক অ্যাওয়ারনেস একটি সপ্তাহ আমরা উদযাপন করছি এখানে,
কিন্তু আমরা জানি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে আমাদের মাননীয় নগরপাল শ্রী আলোক রাজুরি আইপিএস মহাশয়ের নেতৃত্বে আমাদের আড্ডা মোবাইল রয়েছে, আমাদের উইনার্স বাহিনী রয়েছে। যে কোনো সমস্যায় কিন্তু যারা আমাদের এখানে যারা মায়েরা বোনেরা যারা এখানে যুক্ত হয়েছেন তাদের জন্য বলি, স্যারের একটা খুব ক্লিয়ার একটি বার্তা আছে, জিরো টলারেন্স টু ক্রাইম। তো আমরা কিন্তু কোনো মতে সেটা ট্রাফিক হোক বা দৈনন্দিন অন্য কোনো ঘটনা হোক, আমরা কিন্তু সেখানে রয়েছি আপনাদের সাথে, আপনাদের পাশে। কিন্তু আজকে এই সমগ্র এই আলোচনার মধ্যে কোথাও হয়তো যারা যুক্ত হয়েছেন তাদের মনে হতে পারে যে না, এই ঘটনাগুলো আমরা শুনেছি, দেখেছি, হয়তো টিভিতে হয়েছে, রাস্তাঘাটে চলতে, কিন্তু আমাদের সাথে হতে পারে না। তেমনি এরকম দুর্ঘটনা যিনি শিকার হয়েছেন, এরকম একজন ব্যক্তি তার একটা খুব সিরিয়াস অ্যাক্সিডেন্টের উনি সম্মুখীন হয়েছেন, শুধু খুব ভাগ্যবশত ওনার প্রাণ যেটা খুব ফ্যাটাল হতে পারত কিন্তু সেটা হয়নি। তা আমরা সরাসরি চলে যাব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাফিক মোহাম্মদ মহাশয়ের কাছে। ওনার কাছ থেকে শুনে নেব ওনার অভিজ্ঞতার কথা, কিভাবে একদম মৃত্যুর দোরগোড়ার থেকে উনি ফিরে এসেছেন। সাফিক আহমেদ বাবু। নমস্কার। উপস্থিত বড় বড় অফিসার এবং নগরপাল মহাশয় আছেন, তাদের ধন্যবাদ জানিয়ে আমি দু চারটে কথা বলছি। কিছুদিন আগে আমি এই কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখানে আমার সদরহাট মোড়ে যে পারাপার হওয়ার রাস্তাটা ছিল না, একটু কাটা ছিল, ওখানে ডিভাইডার ছিল, ওইটা পারাপার হতে গেছিলাম। কিন্তু আমার একটা পিছনের থেকে এসে 4 টাকা ব্যারাকপুর থেকে মুড়োগাছার দিকে যেতে গিয়ে আমাকে ধাক্কা মারে এবং আমার সম্পূর্ণ গাড়িটি উপরে মারে এবং আমার এখান থেকে সমস্ত পেটে রক্ত বাড়া এবং একটা ডান পাটা, আমার এই যে ডান পাটা আছে এটা 3টে টুকরো হয়ে যায়। ওই অবস্থায় আমার প্রচন্ড ব্লিডিং হয়েছিল। তারপরে নিয়ে কোনো হসপিটালে গেছিলাম, ওখান থেকে আমার বাড়ির লোকজন বললো এখানে হবে না, অ্যাপোলোয় নিয়ে গেছিলাম। অ্যাপোলোয় আমি চিকিৎসা করেছি, দীর্ঘ 8 মাস আমি বিছানায় পড়েছিলাম এবং তখন আমার জীবনটা যায় আর কি, আমি মনে ভাবছি যে আমি বাঁচবই না। তবে উপরওয়ালার কৃপায় এবং সাধারণ মানুষের ভালোবাসায় আমি এখন কিছুটা সুস্থ হয়েছে। এখন আমি সাধারণভাবে হাঁটি, একটু অসুবিধা হয়। তা যাই হোক, এই কল্যাণী রোড যেটা হয়েছে, আগে তো আমরা লোকালের সব ভিতরের রোডে চলা অভ্যস্ত হয়ে আছি, কিন্তু এই যে হাইওয়েটা একটা নতুন অভিজ্ঞতা। এই স্যার যেরকম বললেন, আমাদের নগরপাল মহাশয় যে বললেন যে 2024 সালে ভায়োলেন্সে বলুন মার্ডার হয়েছে 44 জন, আর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 166 না সামথিং এরকম মারা গেছে, তাহলে 3-4 গুণ বেশি। তাহলে দেখুন টোটাল ভায়োলেন্স হয়েছে 44 জন, আর এমনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 166 না কতজন। হ্যাঁ, এটা তো অবাক লাগছে। যাই হোক, পুলিশ প্রশাসন, এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা রাস্তায় থাকেন, আমার দুর্ঘটনার সময় সঙ্গে সঙ্গে পুলিশ গেছেন এবং ট্রাফিক সার্জেন্ট আমাকে দেখা করেছেন। আমি স্যারকে বলছি স্যার আমি বাঁচবো না, তা বলছেন না আপনি কিচ্ছু হবে না, আমাকে গায়ে হাত বুলিয়ে হসপিটালে পাঠিয়েছেন। এনারা তো করছে। তা যাই হোক, আমি তো দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছি, তা হলেও আমি এখন কিছুটা সুস্থ হয়েছি। তবে এই দুর্ঘটনা যাতে অপরের কারণ না হয়, সেজন্য একটু আমাদের সাধারণ মানুষের সচেতন হওয়া দরকার আছে। যেটা প্রশাসন করছেন, কমিশনারেট করছেন, ট্রাফিকরা করছেন, তাদের কাজ তারা করছেন। কিন্তু আমরা যদি আত্মসমালোচনা করি, আমরা যদি একটু সচেতন হই যে আমি পারাপার হব, কি রাস্তাটা ভালো করে দেখে 2 মিনিট দেরি হোক, 5 মিনিট দেরি হোক, আমি পারাপার হতাম। আমার ক্ষেত্রেও যদি হতো, আমি তো ভুল করে ফেলেছি, অ্যাক্সিডেন্ট
ভুল করে ফেলেছি, এই সচেতনতা যদি আমাদের মধ্যে আসে, হোক না দু মিনিট দেরি হোক। আমরা তো শহরে কলকাতায় ট্রাফিক জ্যাম থাকলে গাড়িতে বসে থাকতে হয় 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এক জায়গায় বসে আছি। সেই ক্ষেত্রে আমরা রাস্তা যখন পার হবো, আমি 2 মিনিট দেরিতে যাব, তা আমার বয়স হয়েছে 60 ওভার, আরো নতুন ছেলেরা যারা তাদের সারা সমস্ত জীবন পড়ে আছে, তাদের কাছে আবার বার্তা যে হোক, ছোট বড় সবাই, স্কুল বাচ্চা, যদি নাকি রাস্তা পারাপার হয়, রাস্তায় চলতে হয়, হাইওয়ে গাড়ি তো যাবে দ্রুত গতিতে, কিন্তু আমরা যদি একটু সচেতন হই, যদি আমরা একটু সময় অপেক্ষা করি, তাহলে আমাদের মনে অনেকটা সেফটি হবে। এবং স্যারেরা যে আছেন, আমরা তো এখানে শুনলাম, তারা সমস্ত দিক থেকে প্রচেষ্টা করছে মানুষকে সেফটি দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই অভিজ্ঞতা আমার হয়েছে। সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ রইল, এবং যাতে আমরা এই রাস্তা পারাপার দেখে শুনে পার হই, কেননা এই সাধারণ রাস্তা নয়, এটা হাইওয়ে রাস্তা, গাড়ি দ্রুত গতিতেই চলবে, দ্রুত গতিতে চলার জন্যই তো রাস্তা। যাই হোক, সমস্ত কিছু শুনে আমি অভিভূত হয়ে গেলাম। যাই হোক, আমার কিছু অনেক অভিজ্ঞতা হয়ে গেল। এখানে যে ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমাকে যে কিছু বলতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইগুলো আমরা বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাবো সাফিক মোহাম্মদ বাবুকে, কেন কি আপনারা যারা আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড রয়েছেন, তারাও হয়তো আমার মনে হয় সেই দিনের ওই দুর্ঘটনা আমাদের সকলের চোখের সামনেই মনে হয় ভেসে উঠলো। এবং যদি আমি অফ দ্য ক্যামেরার কথা বলি, যখন সাফিক বাবু আসছিলেন, ওনাকে কিন্তু আমাদেরকে অনেকটাই সাপোর্ট দিয়ে নিয়ে আসতে হচ্ছিল, তার কারণ উনি এখন দৈনন্দিন যে স্বাভাবিক চলাচলটা উনি করতে পারেন না, যেটা ভালো লাগলো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সাফিক বাবু কিন্তু শুধু যে যখন গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যখন যারা গাড়ি চালকরা রয়েছি, তারা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি, সেই জিনিসটাকে তুলে ধরলেন। যে একটু যদি আমরা সময় নিয়ে যাই, কিছুদিন আগে আমাদের একটা রোড সেফটি উইকের যে সচেতনতা শিবির হয়েছে, সেখানে আমাদের মাননীয় নগরপাল তিনি তার মূল্যবান একটি বক্তব্যে উনি বলেছিলেন যে ওনাকে উনি মনে করেন যে যখন গাড়ি কেউ চালাচ্ছেন, সে যদি সম্পূর্ণ মনে করে যে না, আমার ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক লাইনস আছে, অন্যান্য গাড়ি চালকরা রয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমি অ্যাজ ড্রাইভার, তার রেসপন্সিবিলিটি কি আছে। তো আমরা মনে করব যারা শুনছেন, যারা এই কানেক্টেড রয়েছেন, বা যারা অন্যান্য লোক যারা ড্রাইভিং চালকরা রয়েছেন, তাদেরকেও এই বার্তা পৌঁছে দেবে। সাফিক বাবু, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের মধ্যে রয়েছেন, আপনার আগামী দিন নিশ্চয়ই শুভ হোক। আপনারা সকলে এই সচেতনতা বার্তা এগিয়ে নিয়ে যাবেন। এখন সাফিক বাবুর পরে বলতে বলতে যে কথাটা মনে হলো, যেটা দৈনন্দিন আমাদের কর্মজীবনের ব্যস্ততায় যখন আমরা খুব তাড়াহুড়োতে থাকি, অফিস যাব, স্কুলে পৌঁছাবো, খুব হুড়োহুড়ি করি, তখন আমরা দেখি ঠিক যখন রাস্তাটা পার করবো, তখন দেখছি একজন ট্রাফিক ভলেন্টিয়ার বা সিভিক ভলেন্টিয়ার কিন্তু আমার গাড়িটি আটকে দিল। তো সেই মুহূর্তে আমরা ভীষণ বিরক্ত হই, সে হয়তো হয়তো ওভার স্পিডিং থাকছে বা স্টপ লাইন আমরা মানছি না। তো সেই সময় কিন্তু আমাদের অনেক রকম তির্যক মন্তব্যেরও শিকার হতে হয়। তো এরকম একজন ট্রাফিক ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার আমাদের মধ্যে রয়েছে, প্রসেনজিৎ প্রামাণিক। আমি সরাসরি চলে যাচ্ছি প্রসেনজিতের কাছে। ভাই, আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা, কেন কি অনেক কটু কথারও শিকার হতে হয়, যারা আপনারা একদম ফ্রন্ট লাইনে থাকেন, অনেক কথা শুনতে হয়, কিন্তু তার মধ্যেও আপনারা কর্তব্য করেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি চলে যাব প্রসেনজিতের কাছে। নমস্কার, সিভিক ভলেন্টিয়ার প্রসেনজিৎ প্রামাণিক। বর্তমানে আমি এখন ব্যারাকপুর সাব টার্গেটে আছি। আমরা যখন ডিউটি করি, ডিউটি চলাকালীন দেখতে পাই যে কিছু পথ চলতি মানুষ ট্রাফিক সিগন্যাল, স্টপ লাইন এবং জেব্রা ক্রসিং না মেনে পারাপার হয়, এবং তাদেরকে সাথে আমরা দেখে আটকিয়ে তাদেরকে বোঝাই যে আপনারা ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। কিন্তু তারা উল্টো আমাদের সাথে বচসা শুরু করে তারা নিজের মতন পার হয়ে যায় এবং তারা দুর্ঘটনা কবলে পড়ে। আমরা পথ চলতি মানুষ কিছু উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যখন রাস্তায় বেরোবেন, পথ চলতি কিছু মানুষের উদ্দেশ্যে বলবো
যখন আপনারা রাস্তায় যখন বেরোবেন, রাস্তায় যখন ট্রাফিক সিগন্যাল থাকে, যেমন স্টপ লাইট, জেব্রা ক্রসিং, আর সেগুলো দেখে আপনারা অবশ্যই চলাফেরা করবেন, যাতে আপনার দুর্ঘটনার কোনো কবলে না করতে হয় এবং সুস্থভাবে আপনার বাড়ি যেতে পারেন। তো এই ছোট্ট নিয়ে কথা বলে আমি শেষ করি। ধন্যবাদ প্রসেনজিৎকে। আমরা যেটা শুনলাম, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, স্টপ লাইন মানা এবং জেব্রা ক্রসিং ধরে পারাপার করা, অবশ্যই সিগন্যাল মেনে। কিন্তু এর সত্ত্বেও যখনই হচ্ছে কখনো ট্রাফিক পুলিশ হয়তো আপনাদেরকে ধরছে, সেটাকে কোনো সময় একটু সময় নিয়ে বেরোবেন, যাতে আপনারা সেই সহযোগিতাটুকু ট্রাফিক পুলিশকে করতে পারেন, আমাদেরকে করতে পারেন, এই আশা, এই বিশ্বাস নিয়ে কিন্তু আজকে এই এটা কিন্তু আলোচনা সভা। এটা কিন্তু কোনো রকম আমরা কোনো এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন একদমই আপনারা মনে করবেন না। আমরা অনেক কমেন্টস পাচ্ছি, আপনারাও কোনো রকম আপনাদের কোনো সাজেশনস, কোনো রকম সমস্যা, আমাদের মধ্যে রেসপেক্টেড ডিসিপি ট্রাফিক ডিভিশন শ্রী অতুল বিশ্বনাথন আইপিএস স্যার উনি রয়েছেন, সরাসরি কিন্তু উনি প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে দিচ্ছেন। আপনারা যে কোনো প্রশ্ন, আমরা সাজেশনস আপনাদের থেকে চাইছি, আপনারা সেটা করতে পারেন। এটা অবশ্যই আমরা একটা টু ওয়ে কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এত কিছু আমরা দেখছি বা করছি, চেষ্টা করছি। অনেকে আমরা দেখলাম অদিতির মতন অনেকেই রয়েছেন যারা আমাদের সাথে রয়েছেন, সাফিক বাবুর মতন অনেকে হয়তো ভুল করে তার ভুল বুঝতে পেরেছেন। আমরা কিছুদিন আগে একটি শিবিরে হেলমেট প্রদান করলাম, কিন্তু সেই হেলমেট প্রদান করা হয়েছে, বা হেলমেট নিয়ে আমরা অনেকেই বলি, অনেকে হয়তো একটু যাব সামনে, হেলমেট ছাড়া যদি ধরা হলো তখন বলছে যে না, আমরা একটু এই সামনে বাজারে যাচ্ছি, পাশেই আমার বাড়ি। কিন্তু দুর্ঘটনা কিন্তু আপনার বাড়ির কাছে বা দূরে সেটা দেখে আসে না। দুর্ঘটনা কিন্তু তখন হতে পারে আপনাদের সাথে। একটা কথা খুব মনে হচ্ছে বলার জন্য, সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তো সেইটাকে যদি মাথায় রাখি, এবং আমাদের মধ্যে এবং হেলমেট বিহীন একজন মোটরসাইক্লিস্ট যারা এরকম একজন আমরা পেয়েছিলাম, আমাদের মধ্যে রয়েছে অভিজিৎ দাসবাবু, নোনাচন্দনপুকুর ব্যারাকপুর থেকে এসেছেন। আমি সরাসরি চলে যাচ্ছি অভিজিৎ বাবুকে, ওনার অভিজ্ঞতা একটু ট্রাফিক পুলিশের সাথে কেমন সেটা সকলের সামনে তুলে ধরার জন্য। অভিজিৎ দাসবাবু। প্রথমেই জানাই সবাইকে নমস্কার। আমি একদিন কর্নেল রোড ধরে যাচ্ছিলাম ব্যারাকপুর ট্রাফিক গার্ড থেকে, ট্রাফিক পুলিশ থেকে। স্যার আমাকে ধরেছিল, ধরে বললো তোমার হেলমেট কোথায়? হ্যাঁ স্যার, আমার তো হেলমেট নেই। বললো হেলমেট নেই, হেলমেট না পরলে কি হতে পারে তুমি জানো? তখন স্যার আমাকে অনেক বোঝালো, বললো মাথায় ইনজোর হতে পারে, তোমার প্রাণঘাতী হতে পারে এবং তোমার পরিবার থেকে তুমি হারিয়ে যেতে পারো, এবার থেকে তুমি হেলমেট পরে গাড়ি চালাবে। এবং তখন স্যার আমাকে একটা নিজের কাছ থেকে হেলমেট আমাকে দিল, এই আজকে এই হেলমেটটা পরে তুমি রাস্তায় গাড়ি চালাবে। এবং আমি তখন হেলমেটটা নিয়ে এখন থেকে আমি হেলমেট পরেই গাড়ি চালাই। এবং পাড়ায় গিয়ে বন্ধু বান্ধবদের ডেকে সবাইকে বললাম, তোরা আজকে থেকে হেলমেট পরে কিন্তু বাড়ির থেকে বেরোবি, হেলমেট ছাড়া রাস্তায় চলবি না। হেলমেট না পরে গেলে মাথার মধ্যে ইনজোর হতে পারে, মারা যেতে পারিস, পরিবারকে দেখার কেউ থাকবে না। এবং কানে ফোন দিয়ে গাড়ি চালাবেন না, ইয়ারফোন লাগাবেন না হেলমেটের ফাঁকায়, এবং কানের মধ্যে হেলমেটের মধ্যে কথা বলতে বলতে রানিং গাড়িতে ফোনও ধরবেন না। এবং সচেতনভাবে চালাতে লাগবে। এবং একটুখানি বাড়ি বলে তুমি সবাই হেলমেট ছাড়া বাজারে চলে যাচ্ছে, ওটাও করবেন না। যে ঘর থেকে বেরোনো মানেই মাথায় হেলমেট পরে সবকিছু করতে হবে, না নাহলে বাড়ির সামনেও অ্যাক্সিডেন্ট হতে পারে। এইটাই হলো আমার বিনীত অনুরোধ, সবাই যেন হেলমেট পরে চলাচল করতে পারে, এটাই আমার কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ জানাই অভিজিৎ বাবুকে। তিনি অবশ্যই সেই হেলমেটটি নিশ্চয়ই অভিজিৎ বাবু এখন ব্যবহার করেন। আচ্ছা, ওনার সাথেও আছে। আমি অনুরোধ করব, কিছুদিন আগে আমাদের ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে বেশ কয়েকটি হেলমেট আমাদের মাননীয় নগরপাল মহাশয় জনসাধারণদের হাতে তুলে দিয়েছেন, কিন্তু সেই বার্তাটিও উনি দিয়েছেন যে ওই হেলমেটটা কিন্তু ব্যারাকপুর পুলিশের স্মারক হিসেবে বাড়িতে সাজিয়ে রাখবেন না, সেটা অবশ্যই ব্যবহার করবেন। কেন কি এর পরে কিন্তু পুলিশ আপনাকে ডেকে হেলমেট হাতে দেবে না, একটা প্রসিকিউশন কাটবে। তো হেলমেট তো ঠিক আছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে
মোবাইল ফোনে কথা বলা, এবং পুলিশের চোখে ধুলো দিয়ে আজকাল ব্যবহার করা হচ্ছে ইয়ারবাডস, যেটা হচ্ছে ওয়্যারলেস ইয়ারবাডস। সেটা বারবার পুলিশ হেলমেট খুলে সেটা চেক করছেন। সেটাও একটা, কিন্তু আপনারা হয়তো পুলিশকে ধুলো দিচ্ছেন, চোখে ধুলো দিচ্ছেন, কিন্তু আপনি কোনো রকম অ্যাক্সিডেন্টের ঝুঁকি কিন্তু এটাতে আপনার কমছে না। আমি এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য অনুরোধ জানাবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী রঞ্জন রুদ্র মহাশয়, সম্মানীয় টিআই সেন্ট্রাল, ব্যারাকপুর ট্রাফিক ডিভিশন। নমস্কার। আজকে এই ফেসবুক লাইভে উপস্থিত আমাদের মাননীয় নগরপাল মহাশয়, মাননীয় মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিক বৃন্দ, এবং যে সমস্ত এই ফেসবুক লাইভের ভিউয়ার্স আছেন তাদের প্রত্যেককেই আমি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে, হেলমেট না পরে রাস্তায় মোটরসাইকেল চালানো, পেছনে যে পিলিয়ন রাইডার থাকছে উনিও হেলমেট পরছেন না, বা মোটরসাইকেল চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলা বা ব্লুটুথ ইয়ারফোন কানে লাগিয়ে রাখা, ইয়ারবাড, মোটরসাইকেলে 3 জন চেপে যাওয়া, বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে কিন্তু এই প্রবণতাটা বেড়ে গেছে। এবং এর ফলে আমাদের দেখা গেছে পথ দুর্ঘটনায় মোটরসাইকেল যারা চালাচ্ছে রাইডার, তারা দুর্ঘটনার কবলে পড়ছে। তো এইগুলোকে যাতে এই দুর্ঘটনাকে প্রিভেন্ট করা যায়, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যাতে এই মোটরসাইকেল বা 2 হুইলার যাতে ইনভলভ না হয়, তার জন্য আমাদের মাননীয় নগরপাল মহাশয়ের নির্দেশে আমরা ট্রাফিক গার্ডের এরিয়াতে এক একটা স্টেজ ভাগ করে পরপর বেশ কিছুদিন ধরে একই স্টেজে আমরা এই যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে বা 3 জনে মোটরসাইকেলে যাচ্ছে বা পিলিয়ন রাইডাররা মোটরসাইকেলে যাচ্ছে উইদাউট হেলমেটে, কিংবা সেলফোন ব্যবহার করছে, তাদেরকে আমরা ইন্টারসেপ্ট করছি বিভিন্ন পয়েন্টে, এক একটা স্টেজে করে তাদেরকে প্রথমে আমরা বোঝাচ্ছি, বিভিন্ন রকম ভাবে বোঝাচ্ছি যে দুর্ঘটনা, হেলমেট না পরলে কি হতে পারে, পেছনে যিনি বসে আছেন তাকেও হেলমেট পরাতে হবে, সেলফোনে কথা বলা যাবে না, তার কারণ গাড়ি চালাতে চালাতে সেলফোনে কথা বললে কনসেন্ট্রেশন অফ মাইন্ডটা নষ্ট হয়ে যাবে, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার ফলে মোটরসাইকেল রাইডারের নিজেরও ক্ষতি হতে পারে, কিংবা অন্য কোনো থার্ড পার্টিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা বোঝাচ্ছি, এবং বছরের বিভিন্ন সময় আমাদের মাননীয় নগরপাল সাহেব এবং সিনিয়র অফিসাররা থেকে আমরা মানুষদের যারা এই মোটরসাইকেল চালায় উইদাউট হেলমেটে, তাদেরকে এক একটা পয়েন্টে আইডেন্টিফাই করছি, করে তাদেরকে আমরা হেলমেট বিতরণ করি এবং তাদেরকে বলা হয় যে হেলমেটটা পরে গাড়ি চালানোর জন্য। এই অ্যাওয়ারনেসের পরে তারপরেও আমরা যখন দেখছি যে শুনছে না, হেলমেট দেওয়ার পরও শুনছে না, আমরা সচেতন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে বা রাস্তায় আমরা রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, সেফ ড্রাইভ সেফ লাইফের ক্যাম্পেইন করছি। তারপরে আমরা কি করছি, আমরা বাধ্য হচ্ছি যে আইনটাকে এনফোর্সমেন্ট করার জন্য। তখন আমরা ই চালান, আমাদের যে এখন পস মেশিন আছে, সেই পস মেশিনের মাধ্যমে আমরা ফাইন করে দিচ্ছি। ফাইনটা হচ্ছে, যদি কেউ হেলমেট না পরে মোটরসাইকেল চালায়, তার ফাইন হচ্ছে ফার্স্ট অফেন্সের জন্য 1000 টাকা। পেছনে যে পিলিয়ন রাইডার আছে উনিও যদি হেলমেট না পরেন তাহলে ফাইন হচ্ছে 500 টাকা। এরপরে আছে সেলফোন, যদি কেউ সেলফোনে কথা বলে সেক্ষেত্রে আমাদের ফাইন হয়ে যাচ্ছে 1500 টাকা। তা শুধু আমি একটাই অনুরোধ করব যে আমরা যে ফাইনটা করছি এটা কিন্তু এইটা নয় যে আমরা একটা রেভিনিউ কালেক্টিং এজেন্সি হিসাবে কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করছি, এডুকেশন দিচ্ছি। যখন দেখছি এতেও কিছু কাজ হচ্ছে না, তখন আমরা বাধ্য হচ্ছি, যেহেতু আমরা পুলিশ ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা লটাকে এনফোর্সমেন্ট করছি।
তো পুলিশের ভয়ে হেলমেট পরবো এটা নয়, নিজের জীবন এর সুরক্ষার জন্য, পেছনে যিনি বসে আছেন তার সুরক্ষার জন্য আপনাদের কাছে আমি প্রত্যেককে বলবো আপনাদেরকে যে আপনারা যখন মোটরসাইকেল চালাবেন হেলমেট পরুন, পেছনে যাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন পিলিয়ন রাইডার তাকেও হেলমেট পরান, কোন রকম সেলফোনে কথা বলবেন না, ফোন আসতেই পারে, দরকারে গাড়িটাকে রাস্তার ধারে একটা জায়গায় দাঁড় করান, দাঁড় করিয়ে কথা বলে নেন, কথা বলে নিয়ে কিন্তু আপনারা আবার গাড়ি চালাতে শুরু করুন। আর অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক বাচ্চা ছেলে তারা মোটরসাইকেল বাড়িতে বলেছে, বাড়ির গার্জেনরা মোটরসাইকেল কিনে দিয়েছেন, সেই বাচ্চা ছেলের হয়তো 18 বছর হয়নি, তার লাইসেন্সও নেই। আমি বলে রাখি আমরা অনেক সচেতনামূলক প্রোগ্রাম করছি, আর আমাদের মাননীয় মহকুমা শাসক এখানে বললেন লাইসেন্স করাটা এখন খুবই সোজা হয়ে গেছে। যদি 18 বছর উত্তীর্ণ হয়ে যায় অনলাইনে সাবমিট করতে হয়, করার পরে ওনারা ফিসটা জমা নেন, লার্নার লাইসেন্সটা পাওয়াই যায় সাথে সাথে। পরবর্তীকালে লার্নারটাকে যখন কনভার্ট করা হয় এমনি ড্রাইভিং লাইসেন্সে, তখন এসে এখানে একটা টেস্ট দিতে হয়। তো এটা খুবই ইজি পদ্ধতি। তবু আমরা দেখেছি অনেকে চালাচ্ছে 18 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু লাইসেন্স তাদের কাছে থাকে না। আমি অনুরোধ করবো প্রত্যেকে লাইসেন্স করিয়ে নেন। লাইসেন্স করাতে এমন কিছু ঝামেলা পোয়াতে হয় না, সরকারি ফিস দিয়ে লাইসেন্সটা করানো যায়। লাইসেন্স ছাড়া যদি আপনি গাড়ি চালান তাহলে আপনার ফাইন হবে 5,000 টাকা ফার্স্ট অফেন্সের জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি দুর্ঘটনার কবলে পড়েন, যদি আপনার লাইসেন্স না থাকে, আপনি কোন রকম গাড়ির ইন্স্যুরেন্স থাকলেও কিন্তু কোন রকম মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমটা আপনি পাবেন না। বা আপনার এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার ফলে যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় বা দুর্ঘটনাগ্রস্ত হয়, তিনিও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কোন রকম ক্লেম পাবেন না। আমি প্রত্যেককে আবার সতর্ক করলাম যে পুলিশের ভয় নয়, গাড়ির কাগজপত্র ঠিক রাখুন, নিজের সুরক্ষার জন্য হেলমেট পরুন, 4 চাকা চালানোর সময় সিট বেল্ট পরুন, পাশে যিনি আছেন তাকেও সিট বেল্ট পরান। এই বলে প্রত্যেককে আবার আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। স্যার বললেন যে হেলমেট পরার বিষয়, অনেক সময় আমরা দেখি যে হয়তো স্বামী স্ত্রী দুজনেই হেলমেট পরেছেন, কিন্তু সঙ্গে একটি শিশু আছে বা বাচ্চা রয়েছে, সে কিন্তু হেলমেট বিহীন। তো এইটা কতটা স্যার, এইটা কিভাবে স্যার ইমপ্লিমেন্ট করবে স্যার, একটু গাইড। না, এটা হচ্ছে দেখুন, অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে যে মোটরসাইকেল তো 3 জনের চাপার কথাই নয়। তো অনেক সময় দেখা যায় যে বাবা মা যাচ্ছেন, সঙ্গে তাদের একটা ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। বাচ্চাটাকে কিভাবে নিয়ে যাবেন? হয়তো 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা আমরা কনসিডার করি, বাট কিন্তু যেটা হচ্ছে যে বাবা মা নিজের মাথাটা সুরক্ষা করছেন। আমার মনে হয় নিজের মাথার দামটা যেরকম বাবা বা মা চিন্তা করেছেন, ওইটুকু বাচ্চা মাথার দামও চিন্তা করা উচিত। যে দুর্ঘটনা কবলে পড়লে যদি হেড ইনজুরি হয় তাহলে বাচ্চাটিরও ক্ষতি হতে পারে। শুধু এরকম 3 জন নয়, আমরা অনেককে দেখেছি বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছে, বাবা হেলমেট পরে আছেন, কিন্তু পেছনে যে ছেলে বা মেয়েকে নিয়ে যাচ্ছেন স্কুলে তাদের মাথায় হেলমেট নেই। আমরা আমাদের মাননীয় নগরপাল সাহেবের নির্দেশে স্কুলের সামনে সামনে গিয়েও কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা করেছিলাম, এবং তাতে দেখেছি আমরা রিভার সাইড রোডে স্কুলে এখন কিন্তু অনেক গার্জেনই বাচ্চাকেও হেলমেট পরিয়ে নিয়ে আসছেন। অতএব সুরক্ষার কথাটা ভাবতে হবে, নিজের যেরকম আমার বাচ্চাও সেরকম। ধন্যবাদ স্যার। শুধু আইন মানার জন্য আমরা হেলমেট পরছি তা নয়, সুরক্ষা কিন্তু অবলম্বনের জন্যই আমাদের এই প্রয়াস। এবং যে বিশেষ কয়েকটি নথির কথা একদম শুরুতে আমরা শুনেছি, আমাদের সম্মানীয় এসডিও স্যার সেটি উল্লেখ করেছেন, পারমিট, তার মধ্যে অন্যান্য নথি, তার সাথে গুরুত্বপূর্ণ একটি নথি হচ্ছে স্যার লাইসেন্স। তো আমাদের মধ্যে এআরটিও শ্রী দেবনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন, এবং সরাসরি যিনি লাইসেন্স বিষয়টি এবং রিনিউয়াল বিষয়টি যিনি সরাসরি দেখেন, আমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর এমভিআই শ্রী নির্মাল্য ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নির্মাল্যবাবু, যদি আপনি এই বিষয়ে কিছু গাইডলাইন্স বা যে ইনস্ট্রাকশনস আছে বেসিক, সেগুলো যদি একটু তুলে ধরেন। নমস্কার। উপস্থিত সব সুধীবৃন্দকে আমার সম্মান জানিয়ে এই রোড সেফটি বিষয়তে প্রথম কিছু বলে নিয়ে তারপর লাইসেন্স সম্বন্ধে বলতে ইচ্ছা রাখি। তো এই যে অ্যাক্সিডেন্টটা আমরা সবাই জানি
অ্যাক্সিডেন্টই কারোর একার জন্য হলো না মিউচুয়ালি হলো, যে ভিকটিম আর যে কনভিক্ট কার জন্য হলো, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তো এইখানে বলতে চাই, অনেক পুরাতন যুগ থেকে আমাদের মধ্যে একটা কথা আছে, পুস্তক স্থিতাবিদ্যা পরহস্ত গতম ধনম কার্যকালে সমুৎপন্নে নশাবিদ্যা নগদ্ধনম। মানে আমরা অনেক স্লোগান শুনি, অনেক বার্তা পাই, অনেক ইলেকট্রনিক মিডিয়ার জগতে অনেক ভিডিও দেখি, কিন্তু শিক্ষাটা অন্তস্থ করতে পারি না। এই শিক্ষা অন্তস্থ করতে না পারার কারণে এই অ্যাক্সিডেন্ট। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, নিজেরা রেজলিউট হই যে প্রতিদিন অল্প অল্প করে আমরা এই নতুন লক্ষ্যের দিকে এগোবো, যেখানে হয়তোবা এই অ্যাক্সিডেন্ট বিষয়টা অনেক কমে যাবে। তো এই সামগ্রিক বিষয়গুলো যেগুলো এখানে আলোচিত হচ্ছে সেগুলোকে আত্মস্থ করতে হবে। এবং আত্মস্থ আমরা কখন করতে পারবো? প্রত্যেকটা যে সিচুয়েশনের কথা বলা হচ্ছে সেই জায়গায় নিজেকে বসিয়ে দেখতে হবে। নিজেকে বসিয়ে দেখতে হবে মানে কি? আত্মবোধ সর্বভূতেষু তপস্যতি। মানে ওই সিচুয়েশনটাতে যদি আমার ক্ষেত্রে হতো যে একজন পথচারী হাঁটছেন, আমি গাড়ি চালাচ্ছি, তো আমি যদি ব্যাপারটা রিভার্স হতো, পথচারী যদি আমি হতাম, যদি ওই পথচারী এখানে গাড়ি চালাতেন, তাহলে উনি কিভাবে যেতেন, কিভাবে যাওয়া উচিত ছিল। সবকিছু নিয়ম দিয়ে বলা যায় না, সবকিছু অ্যাক্ট, রুল বা ফাইন দিয়ে ডিমার্কেট করা যায় না। মানুষের নিজের অন্তরের শিক্ষা এবং ধৈর্য। কিছু কিছু ক্ষেত্রে রাস্তাতে ওভারটেক না করলেই নয়, এমন সিচুয়েশনটাও যখন আসে নিজেকে বোঝানো উচিত যে আমি যাই না, অন্য লোককে ছেড়ে দিই রাস্তাটা। এইটাও বোঝাতে হবে। সবসময় গাড়িতে স্পিড উঠতে পারে, হাই অ্যাক্সিলারেশন গাড়ি অ্যাভেলেবেল আছে মানেই গাড়ির অ্যাক্সিলারেশন স্পিড বাড়িয়ে দিয়ে আমি ওভারটেক করে চলে যেতে চাই, সকলকে ছাড়িয়ে রাস্তার আগে চলে যাব, এটা বাধেও না। যাই হোক, লাইসেন্স সম্বন্ধে বলতে গিয়ে এটা বলতে চাই যে লাইসেন্স পাওয়াটা এখন অত্যন্ত সহজ। আপনারা প্রত্যেকেই পরিবহন সেবা যে ওয়েব পোর্টালটা আছে ওখানে যেতে পারেন, গিয়ে ওখানে দেখবেন সারথি বলে একটা সেগমেন্ট আছে। ওই সারথির মধ্যে সার্ভিসেস অন ড্রাইভিং লাইসেন্স, এইটার মধ্যে যদি ঢুকতে পারেন তাহলে দেখবেন ওখানে সমস্ত নথিবদ্ধ রয়েছে যে কোন কোন অপশনগুলো লাইসেন্সের মধ্যে আসতে পারে। তো প্রথমেই একজন যার যে লাইসেন্স নেই তাকে লার্নার লাইসেন্স করতে হয়। তো লার্নার লাইসেন্স করার পদ্ধতি দুরকম আছে। যদি কারোর আধার কার্ড আপডেটেড থাকে, সে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে আধার ভেরিফিকেশনের মাধ্যমে বাড়িতে বসেই লার্নার লাইসেন্সটা পেতে পারে, তাকে অফিসে আসারও কোনো প্রয়োজন নেই। যদি এমন অনেকে থাকতে পারেন যার আধার কার্ডটা হয়তো আপডেট করা নেই, সেক্ষেত্রে তাকে আধার এবং ভোটার কার্ড, যেটা কিনা সিটিজেনশিপ ডকুমেন্ট, সেইটা নিয়ে অফিসে যদি তিনি অনলাইন অ্যাপ্লিকেশন করে আসেন তাহলে অফিসিয়াল ভেরিফিকেশনের মাধ্যমে লার্নার লাইসেন্সটা পেয়ে যেতে পারেন তিনি। তো সেক্ষেত্রে প্রত্যেককে এখানে বলবো, আমরা অফিসে দেখেছি দৈনন্দিন জীবনেতে অনেকেই অরিজিনাল সঙ্গে করে আনতে একটু অনীহা দেখান, যে রয়েছে তো সঙ্গে করে ফটোকপি। তো আমরা সকলেই একটা অফিসিয়াল প্রোটোকলের অংশ, তো ওই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে এসে লাইসেন্সটা ভেরিফাই করে নিতে পারলেই লার্নার লাইসেন্স মোটামুটি যেদিন অ্যাপ্লাই করলেন সেই দিন বা তার পরের দিনের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে। আপনি এম পরিবহন বলে একটা ওয়েব পোর্টাল আছে, সেখানেও দেখতে পারেন, চেক করতে পারেন। তবে লার্নার লাইসেন্সটা 6 মাস ভ্যালিড থাকে। এই 6 মাস ভ্যালিডিটির মধ্যে 1 মাস যবে থেকে ইস্যু হলো তার 1 মাসের পর আপনি অ্যাপ্লাই করতে পারেন ফাইনালের জন্য, ফাইনাল টেস্ট। তো ফাইনাল টেস্ট দিতে আসতে হয় অফিসে। আমাদের এখানে ড্রাইভিং ট্র্যাক আছে, ড্রাইভিং ট্র্যাকের টেস্টের মাধ্যমে পাস বা ফেল এই পরিণতির মাধ্যমে লাইসেন্স ইস্যু হয়। এছাড়াও আরো কতগুলো ঘটনা থাকতে পারে। মনে করুন কারোর 2 হুইলার লাইসেন্স অলরেডি আছে, তো তিনি 4 হুইলার চালাতে চান, তো সেক্ষেত্রে এই একই রকম ব্যবস্থা অনলাইন যে পোর্টাল আছে তাতেই অ্যাডিশন করা বা এন্ডোর্সমেন্ট করার অপশন রয়েছে। ওই সার্ভিসেস অন ড্রাইভিং লাইসেন্সে গিয়ে অ্যাডিশন করার অপশনের মধ্যে যদি ঢোকে, যে ক্যাটেগরিটা আপনি চাইছেন, ধরে নিলাম লাইট মোটর ভেহিকেল বা 4 হুইলার চালাবার জন্য যে লাইসেন্সটা লাগে প্রাথমিকভাবে, সেই লাইসেন্সটা অ্যাপ্লাই করলে একই রকম ভাবে আপনার লার্নারের পর টেস্ট দিতে হবে না, কিন্তু ওই লার্নিং লাইসেন্স একটা 6 মাস ভ্যালিডিটি নিয়ে আপনি পাবেন। এবং একই রকম ভাবে ওই
লার্নার লাইসেন্সের 1 মাস ভ্যালিডিটি এক্সপায়ার করে গেলে তারপর আপনি বাকি 5 মাসের মধ্যে ফাইনাল টেস্টের জন্য অ্যাপ্লাই করে আপনি লাইসেন্স পেতে পারেন। এটাই প্রাথমিক প্রসিডিওর লাইসেন্স সম্বন্ধে। ধন্যবাদ নির্মল্য বাবু, এত সুন্দরভাবে পুরো সবকিছু আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং আপনার একটা খুব সুন্দর কথা যে আমরা যা শিখছি, যা জানছি, সেটা যদি আমরা বাস্তবায়িত না করতে পারি তাহলে সেটা কোথাও একটা অর্থহীন হয়ে যায়। আপনার কথাতে আমার ড্রাইভিং শেখার দিনগুলো মনে পড়ে গেল, যে আপনি বলছিলেন যে খুব স্পিডে জোরে গাড়ি চালানো। তো আমি যার থেকে শিখেছিলাম, তো উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে অ্যাক্সিলারেটর দিলে ম্যাডাম গাড়ি ছুটবে, এটাতে আপনার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব তার যিনি এই গাড়িটি বানিয়েছেন। আপনার কৃতিত্ব সেখানে যদি আপনি গাড়িটিকে খুব সুন্দরভাবে, ভালোভাবে, সাবধানতার সাথে ড্রাইভ করতে পারেন। তো অবশ্যই আমরা জানি স্পিড থ্রিলস বাট অ্যাক্সিডেন্ট কিলস, তো সেটা অবশ্যই আমরা মাথায় রাখবো। এবং আজকে রোড সেফটি যে উইক, যে মূল যার বিষয় ভাবনা সেফ ড্রাইভ সেফ লাইফ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক স্বপ্নের প্রকল্প, যা কিন্তু ক্রমশ বাস্তবায়িত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা আজকে এখানে সরাসরি যুক্ত হয়েছেন। আমি প্রায় দেখতে পাচ্ছি স্যার প্রায় 2500-এর বেশি মানুষ আমাদেরকে সরাসরি দেখছেন। কিন্তু আমরা অনেক সময় স্যার শুনি, মানে যেহেতু সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল স্যার আপনার নির্দেশ অনুযায়ী আমি দেখছি এখন, তো সেখানে স্যার অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের পেজে গিয়ে বা কিছু কি কমেন্ট করা যায় বা কিছু প্রশ্ন করা যায়। তো আজকে কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনাদের যে কোনো দ্বিধা, যে কোনো সমস্যা শোনার জন্যে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন, তার জন্য কিন্তু কেউ প্রসিকিউশন কাটবে না। তো আমরা চাইছি উই আর ওয়েলকামিং কমেন্টস, সাজেশনস ফ্রম অল দি ভিউয়ার্স। তো সেই বিষয় যারা এখনো হয়তো যারা এটা কোনো কিছু আপনাদের মনে অনেক দ্বিধা রয়েছে, হয়তো কোনো কিছু জানতে চাইছেন, তো সেক্ষেত্রে আমরা কিছু সাজেশনস আপনারা সরাসরি আমাদের ইমেল আইডি বা হেল্পলাইন নাম্বার, আমি স্যার রেসপেক্টেড ডিসিপি হেডকোয়ার্টার স্যারকে একটু অনুরোধ করব, ডিসিপি ট্রাফিক স্যারকে অনুরোধ করব সেটা স্যার একটু তুলে ধরার জন্য। স্যার, যে কোনো সাজেশনস বা সমস্যা হলে আপনারা আমাদের হেল্পলাইন নাম্বার আছে, নোট করবেন। আমি কমেন্টেও ছাড়ছি নাম্বারটা 8017055755। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন 8017055755। অথবা আপনি যদি ডিটেইলে লিখতে চান তাহলে আপনারা ইমেল করতে পারেন bkpctraffic@gmail.com, bkpctraffic@gmail.com। ধন্যবাদ স্যার। এবং ধন্যবাদ তো খুব ছোট্ট একটি শব্দ, যার জন্য আমাদের আজকে এই সুন্দর একটি লাইভ প্রোগ্রাম আমরা ব্যারাকপুর সিটি পুলিশের কানেক্ট উইথ আসের একটি প্রথম প্রয়াস, যেখানে প্রথমেই আমাদের এই ডাকে এত মানুষ সাড়া দিয়েছেন। আমাদের মাননীয় নগরপাল শ্রী আলোক রাজরিয়া আইপিএস মহাশয়কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা। স্যার, আমরা সর্বশেষে আমরা একদম অন্তিম লগ্নে এসে উপনীত হয়েছি। স্যার, কাইন্ডলি যদি আপনি আপনার সুচিন্তিত বক্তব্য স্যার সমগ্র বিষয়টিকে নিয়ে উপস্থাপন করেন। স্যার, সবাই বক্তারা ভিন্ন ভিন্ন যারা টপিকস আছে সে নিয়ে বলেছে। তো যারা আমাদের সঙ্গে ফেসবুক লাইভে আছেন তাদের মনে একটা হতে পারে কি এটা এমন মনে হচ্ছে কি পথ সুরক্ষা যে আছে সেটা মোটরসাইকেল या গাড়ি যারা চালাচ্ছে তার ভিত্তিক কেন্দ্রিক আছে, তা নয়। প্রত্যেক পথচারী তার একটা কর্তব্য আছে। আমাদের স্কুল, কলেজ এন্ড সমাজ কে প্রত্যেক লোকটিকে এই শেখানোর দায়িত্ব কি আপনারা যখন পথ ব্যবহার করছেন, কোনো রাস্তায় হাঁটছেন, যেভাবে একটু আগে উনি নিজে অভিজ্ঞতা বলছিলেন ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, কি আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে গাড়ি দ্রুত যাবে এটাই স্বাভাবিক। তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আপনি পাড়ার একটা গলি হিসাবে ব্যবহার করতে পারেন না। তো প্রত্যেক পথচারী রাস্তাঘাট হাঁটার সময় কি কি কর্তব্য আছে সেটা আমাদের স্কুল, কলেজ, সমাজের দায়িত্ব আছে, সেটা আমাদেরকে শেখানো। আমাদের প্রত্যেকের কর্তব্য আছে এই জানাটা কি ভাই আমাদেরকে রাস্তা হাঁটার জন্য, অযাদের নিয়ম কানুন নাও জানেন তাহলেও একটা বেসিক কমন সেন্স আছে কি আমরা যে রাস্তায় যে অংশের উপরে গাড়ি চলাচল হচ্ছে সেই অংশের উপরে আমরা না হাঁটি, আমরা ওই অংশের উপরে হাঁটি যে রাস্তা ওখানে
গাড়ি চলাচল হচ্ছে না। একই কথা বলবো সাইকেল চালায়, আমাদের অনেকই সাইকেল যারা চালাচ্ছেন তাদের সঙ্গে দুর্ঘটনা হচ্ছে, তারা অনেক সময় মারাও যাচ্ছেন কেন ওনাদের জন্য কোনো হেলমেট প্রাবধান নেই। তো যদি ওনারা সাইকেল এমন জায়গায় চালান, ধরুন একটা আমাদের বিটি রোডে ডিভাইডার আছে, ডিভাইডারে বিলকুল ধারে ধারে যদি চালান তো সেই অংশটা হচ্ছে এমন গাড়ি যে সবচেয়ে ফাস্ট যাচ্ছে, তার জন্য ওটা প্রাবধান আছে ভাই যে যদি ওভারটেক করে তাহলে সে ওই লেনে চালাবে। এটাকে বলি আমরা লেন ডিসিপ্লিন। তাহলে লেন ডিসিপ্লিনের মধ্যে যদি সাইকেল যেটা চালাচ্ছে ইয়া কোনো পথচারী আছে যদি ও ওখানে হাঁটে তাহলে তো ও অ্যাক্সিডেন্ট ইনভাইট করছে। তাছাড়া না দেখে ইয়া এমন নিজে নিজে একটা তৈরি করে নেওয়া হলো কি ভাই ডিভাইডারের মধ্যে নিজেই আমি একটু সরিয়ে দিলাম, একটু ট্রাফিক কনস্টেবলস এটাকে বন্ধ করে দিয়েছিল, আমি ওটাকে খুলে একটু আমাকে আধা কিলোমিটার হাঁটতে হবে তাহলে আমি এখান থেকে শর্টকাট মেরে দিলাম। এই শর্টকাট মারার জন্য কি হয় কি দুর্ঘটনা হয়ে যায়। তো শর্টকাট শুড নট বি শর্টকাট টু ইয়োর ডেথ, ইউ আর সাপোজ টু লিভ। সিমিলারলি আমাদের রাস্তায় ধারে অনেক শপস আছে, অনেক লোক ব্যবসায়ীরা ব্যবসায় করে, তাহলে ব্যবসায়ীদের দায়িত্ব আছে কি রাস্তায় যে অংশটা যে রোড স্পেস আমরা বলি সেই রোড এরিয়াটাকে কোনোভাবে এনক্রোচ না করা যায়। তার জন্য আমি আমাদের ট্রাফিক যারা আছেন থানায় যারা কর্তব্যরত আছেন তাদেরকে আমরা বলছি, অনেক সময় অনেক লোকে মনে হতে পারে আমরা তো গরিব লোক, আমাদের কেন পুলিশ অযথা হেরানি করছে, ভুল কাজ করছে পুলিশ। না, তা নয়। রোডে একটা রোড তৈরি করা হয়েছে মানুষকে চলাচল করার জন্য, রোড তৈরি করা হয়নি বিজনেস করার জন্য। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। রোড আমাদের সকলেই জন্য আছে, রোড শুধু আমার জন্য আছে ইয়া শুধু গাড়ি চলাচ্ছে তার জন্য আছে তা নয়, রোড সবাইদের জন্য আছে। তাই জন্য এই স্পেসটাকে আমাদেরকে ভালো করে ব্যবহার করতে হবে। সিমিলারলি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা হোটেলস রেস্টুরেন্টস এইসব খুলছে বাট ওখানে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। তো বলার মোট উদ্দেশ্যটা আমার যেটা আছে কি এই যে রোড সেফটি এটা একটা সমগ্র বিষয়, এটা এখানে অনেকই লোক যুক্ত আছে, আমরা সকলেই যুক্ত আছি। বিজনেস করছে সেও যুক্ত আছে, পথে হাঁটছে সেও যুক্ত আছে, সাইকেল চালাচ্ছে সেও যুক্ত আছে, মোটর সাইকেল চালাচ্ছে সেও যুক্ত আছে। আমাদের ইঞ্জিনিয়ার্স যেভাবে এসডিও সাহেব বললেন, রোড ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রোডে ইঞ্জিনিয়ারিং কেমন থাকে, রোডে ডিজাইন কেমন থাকে তার জন্য আমরা বিশেষ ধ্যান। অনেক সময় রোডে ডিজাইনে যদি কোনো খামতি থাকে তাহলে আমরা আমাদের গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি আর সেই রোডের ডিজাইনটাকে আমরা ঠিক করানোর চেষ্টা করি। ওটা সময় সাপেক্ষ হলেও কাজটা হয়। সিমিলারলি আমাদের স্কুলস কলেজেস মেডিকেল কলেজেস হসপিটালস যেখানে অনেক ফুটফল আছে, ওনাদের কর্তব্য আছে, ওনাদের যারা এস্টাবলিশমেন্ট আছে তার সামনে কিভাবে পার্কিং হবে, কিভাবে এন্ট্রি এক্সিট ব্যবস্থাটা হবে তার সঠিক প্রাবধান করা। আর ওখানে যদি কোনো ট্রাফিক আমাদের কোনো ট্রাফিক পুলিশে যদি অ্যাসিস্ট্যান্স লাগে তাহলে ওনার অ্যাসিস্ট্যান্স সিক করা। আমি ডিসি ট্রাফিক সাহেবকে বিশেষভাবে অনুরোধ করব উনি স্কুলস কলেজেস মার্কেট বডিজ যারা আছে বিজনেস বডিজ আছে তাদের কাছ থেকে সাজেশনস ইনভাইট করুন। ওনাকে যে হেল্পলাইন যেটা ইমেল আছে ডিটেলস উনি লিখতে পারেন কি এখানে এটা এটা করলে আমাদের ভালো হবে। আর আজকে আমাদের ফেসবুক লাইভের সঙ্গে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা আপনাদের সাজেশন দেখে ভবিষ্যতে আমরা আরো আমাদের এই ধরনের ফেসবুক লাইভে প্রোগ্রামটা করব যেখানে আমরা আরো আপনাদের জন্য সুগমভাবে সুলভভাবে ইনফরমেশনস আপনাদেরকে দিতে পারি, আপনাদের সাজেশন সম্বন্ধে আমরা ডিসকাস করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ।